আজকের এই করোনা পরিস্থিতিতে আমরা স্কুলে যেতে পারছি না, তোমরাও যেতে পারছো না। তাই আমাদের একটা ক্ষুদ্র প্রচেষ্টা কিভাবে তোমাদেরকে একটু সাহায্য করতে পারি এবং তোমরাও এইটা নিয়ে পড়াশোনা করতে পারো, সেটার জন্যই আমি পলাশকর, টি.এস. সনাতন হাই স্কুল, জয়নগর, কেমিস্ট্রি পড়াবো তোমাদেরকে। তো কেমিস্ট্রিতে আজকের মেনলি যে বিষয়টা যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা, কেমিক্যাল কাইনেটিক্স। নামটা দেখেই বোঝা যাচ্ছে রাসায়নিক, মেনলি রাসায়নিক বিক্রিয়াকে বোঝানো হচ্ছে। গতিবিদ্যা মানে রাসায়নিক বিক্রিয়ার গতিটা, কি হারে বিক্রিয়াটা হচ্ছে, জোরে হচ্ছে না আস্তে হচ্ছে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতি বলতে যেটা বোঝায় সেটা তো আলোচনা করছি আমরা এক্ষুনি। সেই গতির উপরে নির্ভর করে মেনলি বিক্রিয়াকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। কিরকম? একটা হচ্ছে গিয়ে অতি দ্রুত গতির বিক্রিয়া, একটা হচ্ছে মধ্যম গতির বিক্রিয়া, আর এটা হচ্ছে ধীর গতির বিক্রিয়া। তাহলে প্রথমেই আসি আমি যে বিক্রিয়ার হার জিনিসটা কি। বিক্রিয়ার হার হচ্ছে যখন একটা বিক্রিয়া, যেমন ধরো এখানে দেখলাম একটা বিক্রিয়ার বিক্রিয়ক হচ্ছে এ, বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে বি। সময়টা যখন t1 তখন তার গাঢ়ত্ব হচ্ছে a1, বিক্রিয়াজাতের গাঢ়ত্ব হচ্ছে b1। সময়টা যখন t2 হলো, বিক্রিয়কের গাঢ়ত্ব হলো a2, বিক্রিয়াজাতের গাঢ়ত্ব হলো b2। তাহলে বিক্রিয়ার হার কোনটাকে বলা যাচ্ছে না, বলছে বিক্রিয়কের যে গাঢ়ত্বটা হ্রাস পেল প্রতি একক সময়ে, আবার একইভাবে বিক্রিয়াজাতের গাঢ়ত্বর যেটা বৃদ্ধি পেল প্রতি একক সময়ে, এটাকেই বলা হচ্ছে বিক্রিয়ার হার। তাহলে এক কথায় যদি বলি বিক্রিয়ার হার কি না, প্রতি একক সময়ে বিক্রিয়ক বা বিক্রিয়াজাতের গাঢ়ত্বের যে পরিবর্তন হচ্ছে সেটাকেই বলা হচ্ছে বিক্রিয়ার হার। তাহলে বিক্রিয়ার হার কি জানলাম না, বিক্রিয়ক বা বিক্রিয়াজাতের গাঢ়ত্বের যে পরিবর্তন প্রতি একক সময় সেটাকেই বলা হচ্ছে বিক্রিয়ার হার। সেই অনুযায়ী আমি বিক্রিয়ার হার প্রকাশ করেছি এখানটায়। t1 সময় a1 ছিল, t2 সময় a2 হয়েছে। তাহলে পরিবর্তন কতটা হলো? সবসময় ফাইনাল মাইনাস ইনিশিয়াল করব, মানে লাস্ট মাইনাস প্রথমটা। তাহলে a2 মাইনাস a1, আর এখানে সময়ের পরিবর্তন কতটা হলো? t2 মাইনাস t1। তাহলে এখান থেকে আমি পাচ্ছি ডেল a, থার্ড ব্র্যাকেটে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে গাঢ়ত্বটাকে প্রকাশ করা হচ্ছে বা কনসেন্ট্রেশনটাকে, আর এখানে হচ্ছে ডেল টি মানে সময়ের পরিবর্তন। বিক্রিয়াজাতের ক্ষেত্রে একইভাবে b2 মাইনাস b1, t2 মাইনাস t1, ডেল বি, এখানে ডেল টি। তাহলে বিক্রিয়ার হার সমান হচ্ছে মাইনাস ডেল এ বাই ডেল টি সমান ডেল বি বাই ডেল টি। তাহলে একটা জিনিস দেখলাম, আমরা বিক্রিয়কের সাপেক্ষেও প্রকাশ করছি, বিক্রিয়াজাতের সাপেক্ষেও প্রকাশ করছি, কিন্তু একটা পার্থক্য আছে। পার্থক্যটা কোথায় না, এখানে একটা নেগেটিভ সাইন আছে, এখানে একটা কোনো সাইন নেই, মানে পজিটিভ। তাহলে নেগেটিভ পজিটিভ হঠাৎ করে এলো কেন না, একটা জিনিস ভাবলেই আমরা বুঝতে পারবো। বিক্রিয়কের গাঢ়ত্ব প্রথমে যা থাকে পরে সেটা কিন্তু কমে যায়। তা যখনই আমি ফাইনাল মাইনাস ইনিশিয়াল করছি তখন কম থেকে বেশিটা করছি। তাহলে কম থেকে বেশি করা মানে একটা নেগেটিভ মান আসছে, সেই নেগেটিভ আর এই নেগেটিভ পজিটিভ হয়ে যাচ্ছে। আবার বিক্রিয়াজাতের ক্ষেত্রে দেখা যাচ্ছে b1 থেকে b2 হয়েছে, এক্ষেত্রে কিন্তু এটা কম এটা বেশি। তাহলে b2 মাইনাস b1 যখন করছি সেই ভ্যালুটা কিন্তু পজিটিভ আসছে। তাহলে এখানে দুটো নেগেটিভ হয়ে পজিটিভ হলো, এক্ষেত্রে অলরেডি পজিটিভ। অতএব বিক্রিয়ার হার কিন্তু মানটা বা পজিটিভ নেগেটিভের কোনো চেঞ্জ হলো না, দুটোই পজিটিভ। তাহলে বিক্রিয়কের ক্ষেত্রে নেগেটিভ এখানে রাখা হয়েছে একটা কারণে, সেটা হচ্ছে যেহেতু এক্ষেত্রে
ফাইনাল মাইনাস ইনিশিয়াল গাঢ়ত্ব করলে নেগেটিভ ভ্যালু আসছে, সেই নেগেটিভ আর এই নেগেটিভ আলটিমেট পজিটিভ হয়ে যাচ্ছে, আর এর ক্ষেত্রে তো অলরেডি পজিটিভ, মানে বিক্রিয়াদের ক্ষেত্রে অলরেডি পজিটিভ। তাহলে বিক্রিয়ার হার সমান হলো সব ক্ষেত্রে, সাইনের কোনো গণ্ডগোল হলো না। বিক্রিয়ার হার সম্বন্ধে আমরা আলোচনা করলাম। বিক্রিয়ার হার দু ধরনের হয়, একটা হচ্ছে গড় বিক্রিয়ার হার, একটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়ার হার। গড় বিক্রিয়ার হার কি? একটা সময়ের ব্যবধানে যখন বিক্রিয়ার হার বার করা হয় তখন তাকে বলা হচ্ছে গড় বিক্রিয়ার হার। যেমন ধরলাম এখন 12টা বাজে, 12টার সময় আমি গাঢ়ত্বটা দেখলাম বিক্রিয়কের, 12:10 গিয়ে বিক্রিয়া জাতের গাঢ়ত্বটা দেখলাম। তাহলে এই যে 12টা থেকে 12:10, 10 মিনিটের ব্যবধানে গাঢ়ত্বের যে পরিবর্তন হলো, সেই গাঢ়ত্বের পরিবর্তন ডিভাইডেড বাই যদি 10 মিনিটস করি তখন তাকে বলা হচ্ছে গড় বিক্রিয়ার হার, মানে যে বিক্রিয়ার হার পাও তাকে বলা হচ্ছে গড় বিক্রিয়ার হার। এবার এই 10 মিনিটের ব্যবধানে প্রত্যেকটা সেকেন্ড যখন হচ্ছে, প্রতি মুহূর্তে গাঢ়ত্ব পরিবর্তন হয়ে যাচ্ছে, সেই প্রত্যেকটা মুহূর্তে যখন আমি বিক্রিয়ার হার বার করতে পারবো যদি সম্ভব হয়, তখন সেটাকে আমরা বলবো তাৎক্ষণিক বিক্রিয়ার হার। একইভাবে তাহলে এখানটায় গড় বিক্রিয়ার হার আমি প্রকাশ করেছি, কিভাবে করলাম না, মাইনাস যেহেতু বিক্রিয়ক বলে ডেল অফ এ ডিভাইডেড বাই ডেল টি, বিক্রিয়াজাত বলে ডেল বি বাই ডেল টি। তাহলে তাৎক্ষণিক বিক্রিয়ার হার যখন প্রকাশ করব তখন এই ডেলের জায়গায় ডি চলে আসবে, তা প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে বলে। এটা হচ্ছে গিয়ে গড় বিক্রিয়ার হার, তাৎক্ষণিক বিক্রিয়ার হার। এখানে একটা জিনিস বলি, বিক্রিয়ার হারকে যখন আমি উপস্থাপন করব তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি এর সহগগুলো এক হয়, মানে এখানে 1 মোল থেকে এখানেও 1 মোল উৎপন্ন হচ্ছে, তাহলে আমি এইভাবেই প্রকাশটা করব। যদি দেখা যায় সহগটা এক না হয়, যেমন এখানটায় এ, এখানটা হচ্ছে বি, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই সহগটাকে ভাগ করতে হবে। যেমন এক্ষেত্রে করেছি -1/a হয়ে গেছে, এক্ষেত্রে 1/b হয়ে গেছে। তাৎক্ষণিকের ক্ষেত্রেও একইভাবে এ দিয়ে বিক্রিয়কের ক্ষেত্রে ভাগ হবে, এর ক্ষেত্রে বি দিয়ে ভাগ হবে। এটাই হচ্ছে গিয়ে গড় বিক্রিয়ার হার আর তাৎক্ষণিক বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার এর একটা একক আছে, এককটা কি? তাহলে এককটা যখন করব আমরা কিভাবে করছি দেখা যাক। এখানটা বলছি যে গাঢ়ত্বের পরিবর্তন, আমরা গাঢ়ত্বের একক জানি মোল পার লিটার, মোল পার লিটার। এবার একক সময়ে যদি সেকেন্ডে আমি যদি মেজারমেন্ট করি তাহলে এখানে হয়ে যাবে সেকেন্ড ইনভার্স। তার মানে দাঁড়াচ্ছে ইউনিটটা কার ইউনিট, না বিক্রিয়ার হারের ইউনিট, ইউনিট অফ রেট ইকুয়াল টু মোল পার লিটার সেকেন্ড ইনভার্স। বিক্রিয়ার হার জানলাম, বিক্রিয়ার হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। প্রথমে আসি বিক্রিয়কের গাঢ়ত্ব। বিক্রিয়কের গাঢ়ত্ব যদি বাড়ানো যায় বিক্রিয়ার হার বাড়বে। কেন? 5 মোল বিক্রিয়ক থাকলে যতগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, যতগুলো অণু, যখন একটা 10 মোল নেব তখন বেশি সংখ্যক অণু অংশগ্রহণ করবে। তাহলে একই সময়ে যেহেতু বেশি সংখ্যক অণু অংশগ্রহণ করছে তাহলে বিক্রিয়ার হার বাড়ছে। তাহলে বোঝা যাচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে। বিক্রিয়কের প্রকৃতি, অনেক বিক্রিয়ক আছে তাদের বন্ডগুলো ভাঙে অনেক তাড়াতাড়ি, অনেক বিক্রিয়ক বন্ডগুলো অনেক দেরিতে ভাঙে। সেই সব ক্ষেত্রে সেই বিক্রিয়কের প্রকৃতির উপরে বিক্রিয়ার হারটা নির্ভর করছে। কঠিন পদার্থের ক্ষেত্রে বিক্রিয়কের যে পৃষ্ঠতল তার উপরে ডিপেন্ড করে। কিরকম? যেমন একটা শরবত যখন আমরা বানাই, যদি মিশ্রি নিয়ে শরবতটা বানাই, যদি জলে রেখে দিই তাহলে যত তাড়াতাড়ি সেটা শরবতটা বানানো যাবে বা গুলে যাবে, যদি চিনি নিয়ে অনেক বেশি বানানো যাবে, মানে অনেক তাড়াতাড়ি বানানো যাবে। কেন না, যেহেতু মিশ্রিটার ক্ষেত্রে শুধুমাত্র বাইরের পৃষ্ঠতলটা শুধুমাত্র জলের কন্ট্যাক্টে আসছে, যখন সেটাকে ভেঙে দিচ্ছি আমি তখন ভেতরের যে তলগুলোও কিন্তু জলের কন্ট্যাক্টে আসতে পারছে। তো এই কারণে পৃষ্ঠতল যত বাড়বে তত তাড়াতাড়ি বিক্রিয়ার হারটা তত বেশি হবে।
উষ্ণতার উপর নির্ভর করে, উষ্ণতা বাড়লে সাধারণভাবে বিক্রিয়ার হার বাড়ে। আবার অনুঘটকের উপরেও নির্ভর করে, আমরা জানি অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়ার হার বাড়ে বা কমে, সেই অনুযায়ী ধনাত্মক অনুঘটক ঋণাত্মক অনুঘটক হয়। তাহলে এই সমস্ত জিনিসের উপরে আমাদের বিক্রিয়ার হার নির্ভর করে। তাহলে প্রথমে আমরা যে পয়েন্টটা জানলাম, তাহলে বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে, সেইটার উপর নির্ভর করে ভর ক্রিয়ার সূত্র হয়। ভর ক্রিয়ার সূত্রটা কি? বলছে কোন একটা স্থির উষ্ণতায় কোন একটা রাসায়নিক বিক্রিয়ার হার সমীর সমীকরণ অনুযায়ী অনুসংখ্যার ঘাতে উন্নীত বিক্রিয়কের যে সক্রিয় ভর তার সমানুপাতিক। ঠিকঠাক বোঝা গেল না? আরেকবার বলছি, এখানটায় এ বি থেকে বিক্রিয়াজাত পদার্থ সি আর ডি উৎপন্ন হয়েছে। তাহলে এক্ষেত্রে বিক্রিয়ার হার বা ভরক্রিয়ার সূত্রতে কি বলা হয়েছে? বলছি বিক্রিয়ার হার বা রেট এর গাঢ়ত্বের সমানুপাতিক, মানে এর গাঢ়ত্ব যদি বাড়ে বিক্রিয়ার হার বাড়বে। একইভাবে বিক্রিয়কের হারটা বি এর গাঢ়ত্বের সমানুপাতিক, বি এর গাঢ়ত্ব বাড়লে এটা বাড়বে। সেই দুটো থেকে কি আসবে? রেট সমানুপাতিক কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি। রেট সমান একটা সমানুপাতিক ধ্রুবক এলো কে, এর গাঢ়ত্ব বি এর গাঢ়ত্ব। প্রশ্ন হচ্ছে যে এইটা তখনই হবে যখন এই সবগুলো এক। এবার আসছি আমি আরেকটা বিক্রিয়ার ক্ষেত্রে, 2a থেকে b উৎপন্ন হয়েছে, একটা সমীকরণ সমতা বিধান করা আছে। তাহলে 2aটাকে a প্লাস এ অ্যারো দিয়ে b এভাবে দেখাতে পারি। তাহলে আগের মতোই রেট প্রপোর্শনাল টু এ প্রথম এটার ক্ষেত্রে, সেকেন্ডটার ক্ষেত্রে রেট সমানুপাতিক বা প্রপোর্শনাল টু এ। তাহলে দুটো যোগ হয়ে সমানুপাতিকের নিয়ম অনুযায়ী রেট প্রপোর্শনাল টু এ ইন্টু এ বা এ স্কোয়ার, রেট সমান কে ইন্টু এর স্কোয়ার। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে, এইখানে যেটা সহগ ছিল সেটা পাওয়ারে চলে গেল। তার মানে বোঝা যাচ্ছে এটাকেই বলা হয় যে মাঝখানে যে কথাটা বলেছি আমরা, যে সহজভাবে বলতে গেলে স্থির উষ্ণতা কোনো রাসায়নিক বিক্রিয়ার হারটা কি না বিক্রিয়কের গাঢ়ত্বের সমানুপাতিক। এবার তার যে সহগটা থাকে, যদি সেই রাসায়নিক বিক্রিয়াটা সমতা বিধান করা থাকে, সেই সহগটা এখানে পাওয়ারে চলে যাবে। এটাকেই বলা হচ্ছে যে স্থির উষ্ণতা রাসায়নিক বিক্রিয়ার হার সমিত সমীকরণ অনুযায়ী অনুসংখ্যার ঘাতে উন্নীত বিক্রিয়কের ঘাত, যে ঘাত তার সমানুপাতিক হচ্ছে, মানে অনুসংখ্যাটা বা সহগটা এখানে পাওয়ারে চলে যাচ্ছে, সহজভাবে বলতে গেলে এটাই। তাহলে এটাই হচ্ছে গিয়ে ভরক্রিয়ার সূত্র। এখানটায় একটা জিনিস দেখলাম, এখানে একটা সমীকরণ এলো, এটাকেই বলা হচ্ছে বিক্রিয়ার হার সমীকরণ। এই যে বিক্রিয়ার হার সমীকরণটা যখন আমি নির্ণয় করব, সেটা কিন্তু আমি বিক্রিয়া দেখেই কিন্তু বলে দিতে পারবো না যে এটাই কিন্তু বিক্রিয়ার হার সমীকরণ হবে। এটা সম্পূর্ণরূপে বিক্রিয়ার হারটা একটা পরীক্ষালব্ধ রাশি, একটা পরীক্ষা করে দেখা হয়। যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া কতগুলো স্টেপের মাধ্যমে হয়, তার একটা মেকানিজম থাকে। সেখানে সবথেকে স্লো যে স্টেপটা, সবথেকে ধীরে যে বিক্রিয়াটা হয়, সেই ধাপে যতগুলো বিক্রিয়ক অণু অংশগ্রহণ করে তাদের ঘাতের সমষ্টিটাকেই বলা হচ্ছে তার ক্রম। যেমন এই ক্ষেত্রে রেট সমান কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ তার স্কোয়ার। তাহলে এই সমীকরণ থেকে আমি বলতে পারি এর এখানটায় ক্রমটা হচ্ছে 2। আমি একটা কথা একটু আগে বললাম যে রাসায়নিক বিক্রিয়ার হারটা বা রাসায়নিক বিক্রিয়ার হারটা সব থেকে স্লো যে স্টেপটা হয়, সেই স্টেপের উপরে নির্ভর করে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা এখানে বসে আছি, অনেকেই বসে আছে। আমি বললাম তোমরা সবাই এখান থেকে যাও, কত তাড়াতাড়ি সিঁড়িতে একদম নিচের গ্রাউন্ড ফ্লোরে যেতে পারো। এবার দরজা একটাই, তোমরা সবাই এখানে ছুটে যাবে, সবাই আগে যাওয়ার চেষ্টা করতে। কিন্তু আগে যেতে চাইলেও সবাই যাওয়ার পরেও ওইখানটায় কেবলমাত্র দেখা গেল একজন করেই বেরোতে পারবে। তার মানে একজন বেরোলো,
সে আবার দৌড়ে চলে গেল, তাহলে এই গিয়ে নিচে পৌঁছে গেল। তাহলে আলটিমেটলি সবাই যখন নিচে পৌঁছালো, তাহলে সেখানে দেখা গেল যে এই প্রথম স্টেপটা দ্রুত হলো, মাঝে দরজা দিয়ে বেরোনোটা আস্তে হলো, তারপরটা আবার দ্রুত হলো। তাহলে এই পুরো প্রসেসটা কমপ্লিট হতে সময়টা নির্ভর করবে এই দরজা দিয়ে বেরোনো যেটা সব থেকে ধীরে হয়েছে তার উপর নির্ভর করেই পুরো স্টেপটা কতটা টাইম লাগে। তাহলে এই কারণে আমরা বা কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার হারটা সব থেকে স্লো স্টেপ বা ধীর গতির যে ধাপ তার উপরে নির্ভর করে। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে বিক্রিয়ার ক্রম আর আণবিকতা। বিক্রিয়ার ক্রম কি? আমি একটা উদাহরণ দিই। যেমন এই বিক্রিয়াটার ক্ষেত্রে এখানে ক্রম হবে 2। কেন না, এই সমীকরণে যে বিক্রিয়ক আছে তার ঘাত হচ্ছে 2, এখানে 2। এই সমীকরণে এটা যদি বিক্রিয়ার হার সমীকরণ হয়, তাহলে সেই ক্ষেত্রে এই ক্ষেত্রেও কিন্তু ক্রমটা 2 হবে। এখানে 1, এর পাওয়ারটা 1 আর এর পাওয়ারটা 1, তাহলে 1 + 1 2। তাহলে এইভাবে বিক্রিয়ার হার সমীকরণে যতগুলো বিক্রিয়ক অংশগ্রহণ করে তাদের ঘাতগুলোর যোগফলটাই হচ্ছে ক্রম। তাহলে ক্রম কাকে বলা হচ্ছে? না, বলা হচ্ছে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে পরীক্ষালব্ধ যে বিক্রিয়ার হার সমীকরণ পাওয়া যায় সেই সমীকরণে বিক্রিয়কের মোট যে ঘাত তার সমষ্টিকেই বলা হচ্ছে বিক্রিয়ার ক্রম। এটা সম্পূর্ণরূপে পরীক্ষালব্ধ একটা রাশি। পরীক্ষা করে মেজারমেন্ট করা হয় যে কোনটা স্টেপ। এমনি কোনো একটা বিক্রিয়া দেখে বলা সম্ভব নয় যে এইটা ক্রম হবে। এটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা বার করা হয়। নেক্সট চলে আসছি আমরা আণবিকতা। আণবিকতা কি? বলছে কোন একটা মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে একটি ধাপে যতগুলো বিক্রিয়ক অণু, পরমাণু, মুক্তমূলক, আয়ন ইত্যাদি অংশগ্রহণ করে তার সমষ্টিকেই বলা হচ্ছে আণবিকতা। এটা কিন্তু সম্পূর্ণরূপে একটা তাত্ত্বিক রাশি, মানে থিওরিটিক্যাল রাশি, আর ক্রমটা হচ্ছে গিয়ে পরীক্ষালব্ধ রাশি। ক্রম আণবিকতার পার্থক্য কি? না, যে কোনো একটা ধাপের ক্ষেত্রে আণবিকতা আসে, আর ক্রমটা কার ক্ষেত্রে আসে? কেবলমাত্র হার নির্ধারক ধাপ যেটা সেই ক্ষেত্রে। একটা বিক্রিয়া এখানে দেখতে পাচ্ছি, CH3 প্লাস KOH বিক্রিয়া করে CH3 প্লাস KBr। এই বিক্রিয়াটার দুটো ধাপে বিক্রিয়াটা হচ্ছে। এখানে প্রথম ধাপ CH3 থেকে ভেঙে গিয়ে CH3 প্লাস Br মাইনাস। পরের ধাপে কি হলো না, এইখানে যে CH3 প্লাসটা এলো সেটা OH মাইনাসের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে এখানটা এটা CH3 উৎপন্ন করলো। তাহলে এই বিক্রিয়াটা দুটো ধাপে হয়, এই একটা ধাপ, এই একটা ধাপ। এটাকে রেট ডিটারমিনিং স্টেপ বলা হচ্ছে। কেন? হার নির্ধারক ধাপ, এটা স্লো স্টেপ বলে। আর এইটাকে কেন হার নির্ধারক ধাপ বলা হচ্ছে না? এটা স্লো স্টেপ নয়। তাহলে এই দুটোর মধ্যে এইটা যেহেতু স্লো স্টেপ, ওই জন্য এটাকেই হার নির্ধারক ধাপ বলা হচ্ছে। এই ধাপের থেকেই আমি বলতে পারি রেট সমান বা বিক্রিয়ার হার সমান, এখানে যদি কে হয়, হার ধ্রুবকের কনস্ট্যান্ট কে হয়, তাহলে কে ইন্টু এর গাঢ়ত্ব। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে ক্রমটা কি হবে? এই বিক্রিয়ার ক্ষেত্রে ক্রম হার সমীকরণে একটাই বিক্রিয়ক অংশগ্রহণ করেছে, তার ঘাত হচ্ছে গিয়ে 1, তাহলে ক্রমটা হবে 1। এবার পরেরটার ক্ষেত্রে আমি যদি দেখি, এই ক্ষেত্রে দুটো আয়ন অংশগ্রহণ করেছে, তাহলে এই ক্ষেত্রে আমি ক্রম বলতে পারবো না। বাট একটা যদি ধাপে যদি দুটো অণু বা পরমাণু বা আয়ন অংশগ্রহণ করে, সেই ক্ষেত্রে আমি বলতে পারি সেই ধাপটার জন্য আণবিকতা বা সেইটার আণবিকতা 2। তাহলে আমরা ক্রম এবং আণবিকতা এই দুটো জিনিস জানলাম। এখানে কতগুলো জিনিস আমি বারবার বলছি, ক্রমটা একটা পরীক্ষালব্ধ, এটা হচ্ছে একটা, আণবিকতাটা হচ্ছে থিওরিটিক্যাল, একটা তাত্ত্বিক ব্যাপার। ক্রমটা শূন্য হতে পারে, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম ভগ্নাংশ হতে পারে, ঋণাত্মক হতে পারে, কিন্তু আণবিকতা সবসময় একটা পূর্ণ সংখ্যা হয়। ক্রমটা উষ্ণতার উপরে নির্ভর করে পরিবর্তন হতে পারে, আণবিকতা পরিবর্তন হয় না। এই হচ্ছে ক্রম এবং আণবিকতার পার্থক্য। ক্রম অনুযায়ী বিক্রিয়াগুলোকে শূন্য ক্রম, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম এরকম ভাগ করা হয়।
তো এখানে একটা শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে বিক্রিয়ার হার এখানে মাইনাস দিয়েছি ডি অফ, এই বিক্রিয়ার ক্ষেত্রে গাঢ়ত্ব এর গাঢ়ত্বের টি সময় কত হয়েছে এ মাইনাস এক্স বাই ডিটি সমান কে ইন্টু, যেহেতু শূন্যক্রম তাহলে বিক্রিয়কের গাঢ়ত্বর পাওয়ারটা এখানে 0 হয়েছে। তার মানে এখানে দেখা যাচ্ছে এই যে বিক্রিয়াটার ক্ষেত্রে এ থেকে বি উৎপন্ন হয়েছে, যখন টাইমটা শূন্য সেক্ষেত্রে বিক্রিয়কের গাঢ়ত্ব হচ্ছে এ, বিক্রিয়াতে গাঢ়ত্ব হচ্ছে 0। টাইমটা যখন টি হলো বিক্রিয়কের গাঢ়ত্ব হলো এ মাইনাস এক্স, মানে এক্স মোল বিক্রিয়া করে গেছে, এখানে এক্স মোল উৎপন্ন হয়েছে বি। তাহলে সেই ক্ষেত্রে শূন্যক্রমের আমি এটা পেয়েছি। এটাকে যদি আমি সমাকলন করি, ইন্টিগ্রেশন করি, সেক্ষেত্রে আমার যে সমাকলিত রূপটা পাবো এক্স সমান কে ইন্টু টি। এক্সটা কি না, এক্স হচ্ছে গিয়ে যে বিক্রিয়া জাতের যে মোল সেটা হচ্ছে এক্স, কেটা হচ্ছে হার ধ্রুবক আর টিটা হচ্ছে সময়। একইভাবে প্রথম ক্রমের ক্ষেত্রে বিক্রিয়ার হার সমান কে ইন্টু বিক্রিয়কের গাঢ়ত্ব, তার পাওয়ার হচ্ছে 1। যেহেতু প্রথম ক্রম তাহলে পাওয়ারটা বা ঘাতটা 1 হবে। তাহলে এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলেই দেখতে পাবো এখান থেকে আমি এটা যেহেতু শুরুর গাঢ়ত্ব সেটা একটা সংখ্যা মান, তার ডেরিভেটিভ করলে 0 হয়ে যায়, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গিয়ে ডিএক্স বাই ডিটি সমান কে ইন্টু এটা এ মাইনাস এক্সটাকে নিচে আনলাম, ডিটিটাকে উপরে নিয়ে গেলাম, ইন্টিগ্রেশন করলাম, আলটিমেটলি দাঁড়াচ্ছে এলএন এ মাইনাস এক্স সমান মাইনাস কেটি প্লাস সি। টি যখন 0 হয় তখন এক্সের ভ্যালুটা 0 হবে, তখন সির ভ্যালুটা চলে যাবে এ এলএন এ। এইখানে যদি ভ্যালুটা বসাই আমরা যে সমাকলিত যে রূপটা পাবো এলএন এ বাই এ মাইনাস এক্স সমান কেটি, যেক্ষেত্রে এটা হচ্ছে বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্ব, এক্স মোল বিক্রিয়া করে গেছে, কেটা হচ্ছে হার ধ্রুবক এবং টিটা হচ্ছে সময়। অর্ধায়ু বলে একটা জিনিস আছে। অর্ধায়ু কি না, অর্ধায়ু তাকেই বলা হচ্ছে কোনো একটা বিক্রিয়কের গাঢ়ত্ব তার প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেক বিক্রিয়া করে যেতে যে সময় লাগে সেটাকে বলা হচ্ছে তার অর্ধায়ু। তার মানে আমি যদি এখানটায় এক্স মোল অর্ধেক বিক্রিয়া করে যায় তাহলে এই ক্ষেত্রে মানটা চলে আসবে এক্সের জায়গায় এলএন এ বাই এ মাইনাস এ বাই 2 সমান কে ইন্টু এটা যেহেতু অর্ধায়ু হচ্ছে এটা টি হাফ হয়ে গেল। তাহলে এই ভ্যালুটা হয়ে যাবে না টি হাফ ইকুয়াল টু 0.693 বাই কে। এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ুর সমীকরণ। ঠিক আছে, তো তাহলে অর্ধায়ু যেটা জানছি প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হয়ে গেল। একইভাবে আমি যদি এই ক্ষেত্রে শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বসাই তাহলে কি দাঁড়াবে না, এক্ষেত্রে হয়ে যাবে এ বাই 2 অর্ধেক কমে গেছে সমান কে ইন্টু এখানে টি হাফ হয়ে যাবে, বা বলতে পারি টি হাফ সমান এ বাই 2কে। তাহলে এটা হচ্ছে শূন্য ক্রমের ক্ষেত্রে আর এটা হচ্ছে গিয়ে প্রথম ক্রমের ক্ষেত্রে অর্ধায়ুর সমীকরণ। প্রথম ক্রম শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে দেখেছি, আমরা দেখলাম এখানে আমি একটা লেখচিত্র এঁকেছি। সেক্ষেত্রে এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে একটা প্রথম ক্রম বিক্রিয়ার সমীকরণ, যেখানটা হচ্ছে এটা হচ্ছে প্রাথমিক গাঢ়ত্ব, এ মাইনাস এক্সটা হচ্ছে টি সময়ে যে গাঢ়ত্ব, কেটা হচ্ছে হার ধ্রুবক, টিটা হচ্ছে সময়। তাহলে এই সমীকরণটা এখানে এ মাইনাস এক্স ভার্সেস টাইম যদি আমি লেখচিত্র আঁকি তাহলে লেখচিত্রটা দেখতে এরকম হবে। ঠিক আছে, এটা হচ্ছে এ মাইনাস এক্স, এটা হচ্ছে টাইম। একইভাবে এইটাকে যদি আমি সমাকলিত রূপটাকে নিই তাহলে এলএন এ বাই এ মাইনাস এক্স সমান কেটি, তাহলে এলএন এ মাইনাস এলএন এ মাইনাস এক্স সমান কেটি, তাহলে এলএন এ মাইনাস এক্স সমান এলএন এ মাইনাস কেটি। এলএন এ মাইনাস এক্স এখানে নিলাম, এখানে টাইম নিলাম, যখন টাইমটা 0 হয়ে যাবে তাহলে এলএন এ মাইনাস এক্সের ভ্যালুটা এলএন এ হয়ে যাবে, যেটা হচ্ছে এইটা, যত সময় যাবে তত ভ্যালুটা ডিক্রিজ করবে। তাহলে এইভাবে আমরা প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে লেখচিত্রটা দেখতে পারি। বিক্রিয়ার হার হার ধ্রুবকের সঙ্গে সমানুপাতিক হয়। হার ধ্রুবকের মান মারলে বিক্রিয়ার হার বাড়ে। তো আমরা বিক্রিয়ার হারটা উষ্ণতার উপরে কিভাবে নির্ভর করে সেটা হার ধ্রুবকের
সাহায্যেই জানতে পারি। বা হার ধ্রুবক যদি বাড়ে তাহলে হারটা বাড়বে। সেই উষ্ণতার নির্ভরশীলতার উপর নির্ভর করে আরহেনিয়াসের সমীকরণ। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কে সমান a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটি, যেখানে কেটা হচ্ছে হার ধ্রুবক, এটা হচ্ছে কম্পাঙ্ক গুণাঙ্ক, ইএ হচ্ছে সক্রিয়করণ শক্তি, টিটা হচ্ছে তাপমাত্রা কেলভিন স্কেলে, আরটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। এখানে হার ধ্রুবকটা পড়েছি, তাপমাত্রা জানি, সার্বজনীন গ্যাস ধ্রুবক জানি। দুটো জিনিস আমাদের কাছে নতুন, এক হচ্ছে কম্পাঙ্ক গুণাঙ্ক আর এটা হচ্ছে কি সক্রিয়করণ শক্তি। প্রথমে আসছি কম্পাঙ্ক গুণাঙ্ক কি না, যখন কোনো বিক্রিয়া হয় বিক্রিয়ক অণুগুলোর মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়। সেই কম্পন সৃষ্টি হওয়ার ফলে কি হয়, তাদের সেই কম্পনের একটা গুণাঙ্ক আছে বা ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর যেটাকে বলা হচ্ছে, তার উপর নির্ভর করে কিন্তু এই এটা হয়। নেক্সট চলে আসছি সক্রিয়করণ শক্তি। সক্রিয়করণ শক্তি কি না, বলছে কোনো একটা বিক্রিয়ক অণু তার গড় গতিশক্তির অধিক যতটা শক্তি গ্রহণ করে বিক্রিয়ক অণুটি সক্রিয় হয়ে ওঠে, বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয়, তাকে বলা হচ্ছে সক্রিয়করণ শক্তি। কিরকম, আমি একটা লেখচিত্রের সাহায্যে এখানে দেখিয়েছি। এখানটায় এটাকে এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, এটাকে রিয়াকশন কোঅর্ডিনেট, বিক্রিয়াটা হচ্ছে। এটা হচ্ছে সাবস্ট্রেট, মানে এখান থেকে বিক্রিয়াটা শুরু হলো, বিক্রিয়ক, এটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। শুরুতে এর এনার্জিটা এই জায়গাটা জিরো, বাট সাবস্ট্রেটের এনার্জিটা কিন্তু জিরোর থেকে একটু বেশি। তাহলে বোঝা যাচ্ছে এক্ষেত্রে এই এনার্জি মানে সাবস্ট্রেটের যে শক্তিটা আছে সেখান থেকে এই অবধি ট্রানজিশন স্টেট অবধি এই যে শক্তিটাকে বলা হচ্ছে সক্রিয়করণ শক্তি, আর জিরো থেকে এই অবধি বিক্রিয়কের যে শক্তি সেটাকে বলা হচ্ছে অণুগুলির গড় গতিশক্তি। এই দুটো মিলেই হয় সূচনা শক্তি। তার মানে একটা কনফিউশন হতে পারে সূচনা শক্তি সেটা কি আর সক্রিয়করণ শক্তি সেটা কি না। সূচনা শক্তি হচ্ছে গিয়ে স্বাভাবিক অবস্থায় বিক্রিয়কের যা গড় শক্তি আছে অণুগুলির, তার সঙ্গে সক্রিয়করণ শক্তি যোগ করলেই তবে কিন্তু সূচনা শক্তিটা হবে। আর সক্রিয়করণ শক্তিটা কি না, অণুগুলির যে গড় গতিশক্তি তার অধিক যতটা শক্তি গ্রহণ করে অণুটা সক্রিয় হয়ে ওঠে, তাকে বলা হচ্ছে তার সক্রিয়করণ শক্তি। এক্ষেত্রে কে সমান এটা ln কে সমান ln, যদি বোথ সাইড ln নিই, ln কে সমান ln a মাইনাস এ বাই আরটি। একটা জিনিস দেখলে পাচ্ছি এটা একটা ফিক্সড রাশি, কেটা চেঞ্জ হয়। এই দুটো একটা বিক্রিয়ার ক্ষেত্রে এটাও যদি নির্দিষ্ট তাপমাত্রায় ফিক্সড হয়, এটাও যদি ফিক্সড হয়, তাহলে দেখা যাচ্ছে টেম্পারেচারের সঙ্গে কে মানে হার ধ্রুবকের যে সম্পর্ক দেখলে বোঝা যাচ্ছে এটা একটা ফিক্সড, এটা চেঞ্জ হবে, টি চেঞ্জ হবে। এইখানে যদি একটা এক্স হিসাবে ধরি কোনো একটা জিনিসকে, তাহলে বোঝা যাচ্ছে এক্স এর মান বাড়লে এখান থেকে এটা মাইনাস করলে কমে যাবে, তাহলে ln কে এর মানটা কমবে। এই পুরোটাকে যদি এক্স ধরি, এর মান বাড়লে এর মানটা কমছে, এক্ষেত্রে টিটা নিচে আছে। তার মানে টিটা যখন বাড়বে তখন এই ভ্যালুটা কমে যাবে, এখান থেকে এই ভ্যালুটা বাড়বে, তার মানে এটা বাড়বে। তার মানে টি বাড়লে এটা বাড়ছে, তার মানে উষ্ণতা বাড়লে হার ধ্রুবক বাড়ছে, একইভাবে হারটাও বেড়ে যাবে। লাস্ট আমরা যেটুকু জানবো সেটা হচ্ছে একটা থিওরি আছে, কলিশন থিওরি বা সংঘর্ষ তত্ত্ব। তত্ত্বটা কি, আমি একটু আগেই কম্পাঙ্ক গুণাঙ্ক বোঝার দিকে বলছিলাম যে বিক্রিয়াগুলো যখন বিক্রিয়ক অণুগুলো বিক্রিয়া শুরু করে তখন তাদের মধ্যে একটা কম্পন হয়, সেই কম্পন থেকেই বিক্রিয়াতে রূপান্তরিত হয়। প্রশ্ন হচ্ছে এটাই যে কম্পন হলেই বিক্রিয়ায় করলেই কি বিক্রিয়া হবে না, এমন কোনো কথা নেই। কম্পন হলেই বিক্রিয়া হবে, বিক্রিয়ায় অংশগ্রহণ করলেই বিক্রিয়া হবে এমন কথা নেই। দুটো ব্যারিয়ার আছে এখানটায়, একটা হচ্ছে এনার্জি ব্যারিয়ার বা শক্তিজনিত বাধা, মানে ধাক্কা খেলো একটা নির্দিষ্ট শক্তির সমান বা তার বেশি হলেই তবে বিক্রিয়াটা হবে, সেই শক্তির কম হয়ে গেলে কিন্তু বিক্রিয়াটা হবে না, যেটাকে আমরা এই সূচনা শক্তি বলছিলাম যে একটা নির্দিষ্ট জায়গায় শক্তিটা অর্জন করার পরেই কিন্তু বিক্রিয়াটা হবে। আর এটা হচ্ছে কি না, শক্তির অধিকারী হলেই শুধু হবে না, ঠিকঠাক কলিশন হতে হবে, ধাক্কা খেতে হবে। মানে এইখানে যদি দুটো ধাক্কা খায় তবে জিনিসটা ভাঙবে, যদি সরাসরি ধাক্কা না গিয়ে সাইড দিয়ে বেরিয়ে চলে যায়, জাস্ট টাচ হয়ে বেরিয়ে চলে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে মানে ধাক্কাটাও ঠিকঠাক হবে না, বিক্রিয়া যত পদার্থটাও উৎপন্ন হবে না, মানে আলটিমেটলি বিক্রিয়াটা হবে না। তাহলে কলিশন থিওরিতে যে দুটো জিনিস জানলাম, এক হচ্ছে গিয়ে শক্তিজনিত বাধা
একটা নির্দিষ্ট শক্তির অধিকারী হলেই বিক্রিয়াটা হবে, আর একটা হচ্ছে গিয়ে ঠিকঠাকভাবে ধাক্কা খেতে হবে বা বিন্যাসগত বাধা যেটা ঠিকঠাকভাবে ধাক্কা খেলেই তবেই কিন্তু সেটা বিক্রিয়াতে রূপান্তরিত হবে, বিক্রিয়াটা হবে। আমরা রাসায়নিক বিদ্যায়, গতিবিদ্যায় এতক্ষণ অবধি পড়লাম, যেটুকু পড়েছি এটুকু ভালো করে মন দিয়ে পড়বে এবং এই সময় যখন তোমরা স্কুলে আসতে পারছো না তখন এইটুকু আমাদের পক্ষে সম্ভব হয়েছে, এই হেল্পটুকু নিয়েই ভালো করে বাড়িতে পড়াশোনা করো, এটুকুই আশা রাখি।